ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের উপরে কোশ্চেন। মনে রাখবে, আমি কয়েকটা কোশ্চেন করাবো, এখানে শুধু কোশ্চেন করাবো না, এই কোশ্চেনের সঙ্গে যে সমস্ত কোশ্চেন গুলো আরো আসে, মানে কোশ্চেনের সারাউন্ডিং, ঠিক আছে, সেইগুলোও কিন্তু তোমাদের আমি আলোচনা করাবো। মনে রাখবে, এই কয়েকটা কোশ্চেনের মধ্যে কিন্তু আমি তোমাদের যে চ্যাপ্টার আসবে সেখান থেকে যা যা প্রশ্ন হয় সবই কিন্তু এই আমি আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু মন দিয়ে দেখো, একটুখানি স্কিপ করবে না। এটা জেনে রাখবে যে তোমাদের থেকে এখান থেকে পুলিশের পরীক্ষায় এবং কি ডাব্লিউবিসিএস এর পরীক্ষায়, তারপরে তোমার যে মিসলেনিয়াস ক্লার্কশিপ, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই দেখবে এখান থেকে কিছু কোশ্চেন তোমরা পাবেই পাবে, ঠিক আছে। বেশি দেরি না করে শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি। তাহলে রান্নার গ্যাস বলতে কি? রান্নার গ্যাস বলতে এলপিজি, ঠিক আছে, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো। এবারে প্রশ্ন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে এলপিজির মুখ্য উপাদান কি। দেখো, যদি মুখ্য উপাদান বলে তখন কি হবে উত্তর? তখন হবে বিউটেন। বাট এলপিজির মধ্যে কি থাকে? প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন থাকে। ক্লিয়ার? তাহলে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন তিনটা উপাদান কিন্তু কার মধ্যে থাকে? সেটা হচ্ছে এলপিজির মধ্যে থাকে। তাহলে এখানে অপশন দেখো, অপশনে প্রথম অপশনটাই কি আছে? যে তরল বিউটেন এবং আইসোবিউটেন, ঠিক আছে। বাকি অপশন গুলো হবে না। ক্লিয়ার? দেখো আরেকটা এলপিজি গ্যাস থেকে জানতে হবে। দেখো রান্নার গ্যাসে সাধারণত কোনো মানে এলপিজির কোনো গন্ধ কিন্তু থাকে না। তাহলে যখন এলপিজি বা গ্যাস লিক করে তখন আমরা কিসের গন্ধ পাই? মনে রাখবে, ওর মধ্যে একটা জিনিস মেশানো হয়। সেটা কি মেশানো হয়? ইথাইল মার্ক্যাপটন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে আমরা যে এলপিজি যখন গ্যাস লিক করে তখন যে গন্ধটা পাই সেটা কিসের গন্ধ? সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপটনের গন্ধ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে সিএনজি গ্যাস, ঠিক আছে, সিএনজি গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে না, এর মুখ্য উপাদান কি? এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে, মিথেন, CH4, মিথেন এর মুখ্য উপাদান। ক্লিয়ার? আচ্ছা, এটা কিসে ব্যবহার করা হয়? মনে রাখবে, যখন বাস চালানো হয়, বাস, তখন কিন্তু এটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে বাস চালাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সিএনজি গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। আর রান্নার কাজে কিন্তু এলপিজি গ্যাসটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখান থেকে এই কোশ্চেন গুলা পড়বে কিন্তু। এরপরে কি কোশ্চেন দেখো, বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে। তাহলে একজন অ্যাডাল্ট পারসন, তার দেহে নাম্বার অফ হাড় কত থাকে? ঠিক আছে, নাম্বার অফ বোন। এবার কত থাকে না? 206টা। ঠিক আছে, কটা থাকে? 206টা। বাট যখন নিউ বর্ন হয়, একজন যখন নিউ বর্ন নতুন জন্মগ্রহণ করে, তার নাম্বার অফ বোন মানে নাম্বার অফ হাড় কত থাকে? তখন কিন্তু উত্তর হয়ে যাবে কটা? 300টা থাকে। ঠিক আছে, তাহলে এরা সদ্যজাত, যারা সদ্য মানে এই জন্মগ্রহণ করেছে আর কি, তাদের কতগুলি হাড় থাকে? দেখবে কখনো কখনো অপশনে 300টা থাকে, কখনো কখনো 305টা থাকে। তো মাথায় খেয়াল রাখবে 300 বা 305, এটা হচ্ছে নিউ বর্ন বেবি। ক্লিয়ার? এবারে দেখো, তোমাকে এখান থেকে আর কি পড়তে হবে? আর পড়তে হবে যে আমাদের দেহে টোটাল কতগুলি পেশি আছে। ঠিক আছে, কতগুলি পেশি, খুব ইম্পর্টেন্ট। কতগুলি পেশি বা কতগুলি মাসল আমাদের দেহের মধ্যে আছে, সেটা হচ্ছে 639টা। ঠিক আছে, কখনো কখনো দেখবে 639 থাকে না, তাহলে এটা প্রায়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাহলে 639 অথবা 630। ঠিক আছে, 630, বোঝা গেল? আচ্ছা, আরটা মাথায় খেয়াল রাখবে যে 300টা হাড় বা 305টা হাড় যে ছিল, সেটা কি করে কি হয়ে গেল, মানে যে একজন অ্যাডাল্টে 206টা হয়ে গেল। মনে রাখবে, হাড়গুলি আস্তে আস্তে জোড়া লেগে যাবে, ফিউজড হয়ে যাবে। ঠিক আছে, মানে আস্তে আস্তে জোড়া লেগে যাবে। তাহলে অনেক হাড় কিন্তু পরবর্তীতে কিন্তু জোড়া লেগে যায়। বোঝা গেল? আচ্ছা, তার যদি বলা হয় আমাদের দেহের মধ্যে সব থেকে লম্বা হাড়ের নাম কি? ঠিক আছে, সব থেকে বড় হাড়ের নাম কি? মনে রাখবে, সেটা হচ্ছে ফিমার। ফিমার, ঠিক আছে, এটাকে থাই বোনও বলা হয়। থাই বোন মানে আমাদের থাইয়ে থাকে এটা, কিন্তু এই জন্য বলা হয় থাই বোন। আর সব থেকে ছোট হাড়ের নাম কি? সেটা হচ্ছে স্টেপিস। স্টেপিস, এটা কিন্তু সব থেকে ছোট। এটা কোথায় থাকে? এটা মনে রাখবে কানের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলা কিন্তু আমাদেরকে হাড় থেকে অবশ্যই জানতে হবে, কারণ এই কোশ্চেন গুলো দেখবে বারবার এসেছে। তাহলে আমাদেরকে পড়তে হবে যে আমাদের দেহের মধ্যে সব থেকে লম্বা হাড় কি?
তখন সব থেকে লম্বা হাড়, সব থেকে বড় হাড়, সেটাকে কি ফিমার বলা হয়, ঠিক আছে। এবং সব থেকে ছোট হাড়ের নাম কি, স্মলেস্ট বোন ইন আওয়ার বডি, দ্যাট ইজ স্টেপিস, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন গুলা কিন্তু বারবারে আসে, সুতরাং তোমাকে এগুলা কিন্তু পড়তে হবে এবং জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন দেখো কি আছে, বলছে কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসছে। তাহলে কে, না জন ডাল্টন। মনে রাখবে জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়, ঠিক আছে। তাহলে পরমাণুবাদের জনক কাকে বলা হয়, জন ডাল্টনকে। আচ্ছা, রাদারফোর্ড থেকে কি জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড থেকে মনে রাখবে যে নিউক্লিয়াসের আবিষ্কার করেছিলেন, কিসের আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াসের আবিষ্কার। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কার করেছিলেন 1 নম্বরে। দ্বিতীয় নম্বর কি বলা হয়, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে খুব ইম্পর্টেন্ট এবং নতুন কোশ্চেন এটা একদম, ঠিক আছে, যে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলা হয়, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে রাদারফোর্ডকে। ক্লিয়ার। তারপর দেখো আইনস্টাইন। আইনস্টাইন থেকে আমার কি পড়তে হবে, না আইনস্টাইন কি কি আবিষ্কার করেছিলেন। দেখো আমরা জানি আইনস্টাইনের ফেমাস সূত্র ই সমান কি এমসি স্কয়ার। এই সূত্রটা কে দিয়েছিল, এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র, ঠিক আছে। আচ্ছা, ইনি কি করেছিলেন, না ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া, এর জন্য এটা কিন্তু উনি, এর জন্য ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1921 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে, 1921 সালে, ঠিক আছে। আর কি, আর মনে রাখবে, আচ্ছা আর একটা মাথায় খেয়াল রাখবে, যদি বলা হয় যে প্রথম ভারতীয় বিজ্ঞানী, যদি বলা হয় প্রথম ভারতীয় কোন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছিল, তখন মনে রাখবে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে, 1913 সালে, ঠিক আছে। প্রথম ভারতীয়, শুধু ভারতীয় নয়, মনে রাখবে পুরো এশিয়ার মধ্যে কিন্তু প্রথম নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাট যদি বলা হয় যে প্রথম ভারতীয় সায়েন্টিস্ট, প্রথম ভারতীয় বিজ্ঞানী কে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, যে অ্যাভোগাড্রোর সংখ্যা কত। এই অ্যাভোগাড্রোর সংখ্যা একটি দিয়েছিল, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। কখনো কখনো দেখবে 0.22 বলে, আবার কখনো কখনো 0.23, ডাজ নট ম্যাটার, ঠিক আছে। তো এটা মনে রাখবে, এটা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা। ক্লিয়ার। তাহলে আবার বলছি, আইনস্টাইনের এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ই সমান এমসি স্কয়ার। এবং তিনি ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য 1921 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। এবং মনে রাখবে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ, এই সূত্রটা, ঠিক আছে, আপেক্ষিকতাবাদের থিওরিটা কে দিয়েছিলেন, মনে রাখবে সেটা কিন্তু আইনস্টাইন দিয়েছিলেন। থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি তোমরা এই কোশ্চেন গুলা পড়বে। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। একটু ভালো করে তোমাদের ব্যাপারটা আমি বলি, দেখো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাপের একক কি কি, ঠিক আছে। তাপ একক কি কি, তাপের দুটো একক, একটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে, সিজিএস, আর একটা কি, একটা হচ্ছে এসআই। এসআই সিজিএস পদ্ধতিতে একক কি, মনে রাখবে ক্যালোরি, কি ক্যালোরি। এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতি হচ্ছে জুল, এসআই পদ্ধতিতে জুল। ক্লিয়ার হলো। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল, এটা হচ্ছে তাপের একক। এবং তাপমাত্রা, তাপমাত্রাকেই মনে রাখবে আরেকটা নাম হচ্ছে কি, উষ্ণতা, ঠিক আছে। উষ্ণতা, তাপমাত্রা উষ্ণতা কিন্তু একই জিনিস। তোমাদের মাঝে মাঝে উষ্ণতা দিয়ে আসলে তখন কিন্তু ঘাবড়িয়ে কারণ নেই, এটা কিন্তু একই জিনিস। আচ্ছা, এর এসআই একক আমরা দেখাইলাম কেলভিন। তাহলে সিজিএস একক কি, এটাও খুব ইম্পর্টেন্ট। সিজিএস একক, সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। তারপর দেখো এই যে পাস্কাল, পাস্কালটা কিসের একক, পাস্কালটা প্রত্যেকে জানো যে এটা চাপের একক, ঠিক আছে, এটা হচ্ছে চাপের একক। আচ্ছা দেখো বলের, বলের দুটো একক আছে, ঠিক আছে, একটা হচ্ছে কি, সেটা নিউটন, আর হচ্ছে ডাইন। মনে রাখবে নিউটনটা হচ্ছে এসআই একক, আর এটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে, বলের। তাহলে এসআই একক কি, নিউটন, সিজিএস একক কি, ডাইন, ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে,
এক নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে এক নিউটন সমান কত ডাইন, 10⁵ ডাইন। তাহলে এই প্রশ্নগুলা কিন্তু এই জায়গা থেকে তোমাকে এক্সট্রা হিসাবে পড়তে হবে। ক্লিয়ার? দেখো আমি তোমাদের শুধু কোশ্চেন করাচ্ছি এরকমটা নাই, কোশ্চেনের সঙ্গে কিন্তু অনেক ইনফরমেশন বলছি। ঠিক আছে, সুতরাং মন দিয়ে দেখবে যে ইনফরমেশন গুলা বলবো প্রত্যেকটাই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। জার্মান সিলভার, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তাহলে আমরা জানি যে তামা, দস্তা, নিকেল প্রয়োজন। আর মনে রাখবে যে তামা এবং দস্তা এটা কি, এটা হচ্ছে পিতল। তামা দস্তা মিশ্র ধাতু একটা, হ্যাঁ, পিতল একটা মিশ্র ধাতু। তামা আর দস্তা যদি মিশিয়ে দেওয়া হয় তখন কি হয়ে যায়, পিতল পাওয়া যায়। বাট যদি তামার সঙ্গে তামা এবং টিন, ঠিক আছে, যদি তামা এবং টিন মেশানো হয় তখন কি পাবে, তখন ব্রোঞ্জ পাবে, ব্রোঞ্জ। ঠিক আছে, তাহলে তামা টিন হলে ব্রোঞ্জ পাওয়া গেল। আর তোমাদের জন্য একটা কোশ্চেন, যদি ফিউজ তার বলে, ঠিক আছে, ফিউজ তারের মধ্যে কি কি থাকে, তাহলে ফিউজ তার একটা মিশ্র ধাতু, তার মধ্যে কি কি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। বুঝা গেল? দেখো ভালো করে বুঝো, পিতল, পিতল মানে কিন্তু ব্রাশ। ঠিক আছে, ব্রাশ। এই পিতলের মধ্যে কি কি থাকলো, তামা দস্তা থাকে। তামা দস্তার মধ্যে যদি আমি নিকেল অ্যাড করে দিই তখন কি হয়ে যাবে, জার্মান সিলভার। দেখো তামা দস্তা, নিকেল, জার্মান সিলভার। ক্লিয়ার? এবং দেখো একটা হিস্ট্রিতে একটা কোশ্চেন পড়ে যে প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি, ঠিক আছে, তখন কিন্তু মনে রাখবে তামা, কপার। এটা কিন্তু ইতিহাসে প্রশ্ন আসে যে প্রথম আবিষ্কৃত ধাতুর নাম কি, তখন কি হবে, সেটা কিন্তু তামা উত্তর হবে। এরপরে দেখো কি কোশ্চেন আছে, বলছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তাহলে শব্দের গতিবেগ আমরা জানি যে মাধ্যম যত কঠিন হবে তত তার শব্দের গতিবেগটা তত বেশি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কঠিন মাধ্যম একটি আছে কাঠ, তাহলে কাঠ হচ্ছে কি এখানে শব্দের গতিবেগটা সর্বাধিক। আচ্ছা তোমাদের একটু বলে দিই, যদি বলা হয় শব্দের ভেলোসিটি বা শব্দের বেগ, সব থেকে মনে রাখবে কঠিন মাধ্যমে বেশি। সব থেকে কোন মাধ্যমে বেশি, কঠিন। তারপরে কোন মাধ্যমে বেশি, তারপরে মনে রাখবে সেটা তরল মাধ্যমে। ঠিক আছে, তরল মাধ্যম। তারপরে কোন মাধ্যম, হচ্ছে গ্যাসীয় মাধ্যম। ঠিক আছে, গ্যাসীয় মাধ্যম, এটা বুঝে নাও ভালো করে। বাট একটা জিনিস মনে রাখবে, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে শব্দের বেগটা জিরো হয়, মানে শূন্য হয়, মানে শূন্য মাধ্যমে শব্দের বেগটা কি হয়, জিরো। বাট যদি আলোর ক্ষেত্রে চলে আসে তখন কিন্তু মনে রাখবে শূন্য মাধ্যমে আলোর, এটা আলোর বলছি আমি, ঠিক আছে, আলোর বেগ কি হয়, ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি। এবং প্রশ্ন করে যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, মনে রাখবে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা আরেকটা বলে রাখি, যদি বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে যে এয়ার মাধ্যমে, ঠিক আছে, বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগটা কত, মনে রাখবে 332 মিটার পার সেকেন্ড। এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন গুলা কিন্তু তোমাকে পড়তে হবে। দেখো কি কোশ্চেন। আচ্ছা একটু বলে দিই, শব্দ কিন্তু মনে রাখবে লংজিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, বাট যদি বলা হয় আলো, আলোটা কিন্তু ট্রান্সভার্স ওয়েভ বা তির্যকীয় তরঙ্গ। ঠিক আছে, তির্যক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয় আলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। পরে কোশ্চেন কি আছে দেখো, সূর্য, সূর্য মানে সান, তাই তো, সান নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? দেখো আমি সানটা লিখলাম তার কারণ আছে। অ্যাকচুয়াল সূর্যের মধ্যে যে শক্তি উৎপন্ন হচ্ছে, তাই তো, প্রচুর পরিমাণ শক্তি আমরা পাচ্ছি সূর্য থেকে, সেটা কিভাবে উৎপন্ন হচ্ছে, মনে রাখবে নিউক্লিয়ার ফিউশন দ্বারা উৎপন্ন হয়। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন দ্বারা। যদি এটা বাংলায় পড়ে তখন কি বলবে, নিউক্লিয় সংযোজন। এবারে দেখো এখানে দেখো মানে নিউক্লিয়ারে ইউ আছে, আর এখানে দেখো সানে কি আছে, ইউ আছে।
তাহলে আমি বুঝে গেলাম যে আমার মনে রাখার একটা ট্রিক্স, যদি আমি সান দেখতে পাই তাহলে সান আমার কি হবে, নিউক্লিয়ার ফিউশন, নট ফিশন। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে আর একটা কোশ্চেন আসে যে হাইড্রোজেন বোমা যে তৈরি হয়, হাইড্রোজেন বোমা, সেই হাইড্রোজেন বোমাও কিন্তু এই নিউক্লিয়ার ফিউশনেই তৈরি হয়। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন। বাট যদি বলা হয় পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা, তখন উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, পারমাণবিক বোমা হলে কি হবে, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় বিভাজন। ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে, এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। নিউক্লিয়ার চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এরপরে দেখো কি আছে, বলছে গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো, তাহলে গাড়ির যে হেডলাইট সেখানে কিন্তু অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো একটা আমি কয়েকটা ইনফরমেশন তোমাদের বলে রাখি, কিন্তু এক্সামে বারবারই আসে। ঠিক আছে, একটা দেখো উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ কার কার মধ্যে থাকে? ঠিক আছে, মনে রাখবে যেখানে তোমার ইমেজটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তোমার অনেকগুলো ইমেজকে একসঙ্গে দেখো, যখন আমরা বাইক চালাই, বাইকে যে রেয়ার ভিউ থাকে, ঠিক আছে, ভিউ ফাউন্ডার, যেটাকে আমরা পিছনের দৃশ্যটাকে দেখি, পিছনের অনেকগুলো গাড়ি একসঙ্গে আমরা ছোট্ট একটা আয়নার মধ্যে দেখতে পাই, তাহলে এখানে কিন্তু উত্তল দর্পণ সেটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি ভিউ ফাউন্ডার বা রেয়ার ভিউ, ঠিক আছে, এখানে কিন্তু কি ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। বাট অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবতল দর্পণ। এবারে দেখো অবতল দর্পণটা ব্যবহার করা হয় যেখানে তোমার ইমেজটাকে বাড়িয়ে দিবে। ঠিক আছে, ছবির ইমেজটাকে বাড়িয়ে দিবে। কোথায় বাড়াই? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু, সেটা হচ্ছে ইএনটি ডক্টরদের দেখবে, ইএনটি ডক্টর। ঠিক আছে, তাহলে যারা ইএনটি ডক্টর হয়, নাক কান গলার যারা ডক্টর হয়, তাদের দেখবে মাথায় যে দর্পণটা থাকে সেখানে কিন্তু অবতল দর্পণ থাকে। আর কোথায় থাকে অবতল দর্পণ? তো এগুলো মনে রাখবে। ঠিক আছে, অবতল দর্পণ আরো অনেক জায়গায় ব্যবহার করা হয় যেখানে ইমেজকে বাড়ায়। তোমাদের দেখো যেমন হচ্ছে সেভিং, সেভিং মিরর, যেখানে হচ্ছে তোমার দাড়ি কামানো হয়, দাড়ি কামানোর মিররও কিন্তু এই অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, আরো অনেক আছে, সেখানে কিন্তু পরে আমি তোমাদের একদম ডিটেলে বলবো। ঠিক আছে, দেখো দর্পণ আলাদা, লেন্স আলাদা। যদি লেন্স কোশ্চেন হয় তখন কিন্তু উত্তর সব চেঞ্জ হবে। ঠিক আছে, মনে রাখবে লেন্সটা কিন্তু তোমাদের আমি পরে পড়াবো, তাও আমি জাস্ট একটা কথা বলে রাখি, যদি হয় মায়োপিয়া রোগ হয়, মায়োপিয়া, ঠিক আছে, মায়োপিয়া, এই রোগটা যদি হয়, ঠিক আছে, মায়োপিয়া মনে রাখবে, মাইকেভ মানে কি, কনকেভ লেন্স ব্যবহার করা হবে, কনকেভ লেন্স, কনকেভ লেন্স, এটা মনে রাখা টিক্স আর কি, যে মাইকেভ মানে কনকেভ লেন্স, কনকেভ লেন্স মানে কি, অবতল লেন্স। এই যে অবতল দর্পণ নয়, অবতল লেন্স। ঠিক আছে, আর যদি হাইপারমেট্রোপিয়া হয়, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া, তখন কি করা হবে, তখন কিন্তু কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, কনভেক্স লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স, উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই দুটো দেখে নেবে। এবং এর রোগগুলাও কিন্তু পড়ে, যে মায়োপিয়া হলে কি হয়, মায়োপিয়া হলে নিকটে মানে কাছের দৃষ্টি সে দেখতে পাবে, বাট দূরের দৃষ্টি দেখতে পাবে না। বাট যদি হাইপারমেট্রোপিয়া হয় তখন কি হবে, তার উল্টোটা। ঠিক, ঠিক আছে, তো এগুলা কিন্তু আমি তোমাদের আলাদা করে পরে পড়াবো, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াবো। তো এগুলা কিন্তু দেখে নেবে, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। এরপরে কোশ্চেন, যে চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? তাহলে কি নেওয়া হয়, কর্নিয়া নেওয়া হয়। ঠিক আছে, তাহলে চক্ষুদানের সময় দাতা কোনটাকে দান করে, সে কর্নিয়া দান করে। আচ্ছা দেখো, যদি বলা হয় যে আমাদের চোখের মধ্যে যে ইমেজটা তৈরি হয় সেটা কোথায় তৈরি হয়, সেটা তৈরি হয় রেটিনার মধ্যে। ঠিক আছে, এবং রেটিনার মধ্যে যে ইমেজটা তৈরি হয় সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ঠিক আছে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ইনভার্টেড মানে উল্টো, এবং অবশীর্ষ। ঠিক আছে, সদ এবং অবশীর্ষ ইমেজ কিন্তু আমাদের চোখের রেটিনার মধ্যে তৈরি হয়।
এবং মনে রাখবে এই যে রেটিনাতে ইমেজটা তৈরি হলো তখন কিন্তু এটা আমাদের অপটিক লেন্স, ঠিক আছে, সেটাকে কিন্তু উল্টিয়ে মোটামুটি প্রশ্ন পাই যে চোখের মধ্যে কি ধরনের তোমার অপটিক স্নায়ু থাকে, ঠিক আছে, কি স্নায়ু থাকে আমাদের চোখের মধ্যে, কি স্নায়ু থাকে, সেটা হচ্ছে অপটিক স্নায়ু। যেমন কানের মধ্যে আমাদের অডিটরি স্নায়ু থাকে, এগুলো পরবর্তীতে পড়াবো তোমাদের আমি, ঠিক আছে। যে চোখের মধ্যে কি স্নায়ু থাকে, অপটিক স্নায়ু থাকে। এ কিন্তু এই যে উল্টো ছবিটাকে দেখো, আমাদের যখন ব্রেনে যায় না তখন সেটা আমাদেরকে ব্রেন উল্টো করে দেখায়, মানে অ্যাকচুয়াল উল্টো জিনিসকে আবার উল্টো করলে কি হবে, তখন সোজা হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু ইমেজটাকে সোজা দেখতে পাই। ক্লিয়ার? ঠিক আছে, দেখো কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলে না বা ব্যালেন্স ডায়েট বলে না? মনে রাখবে লোহা এবং ভিটামিন সি এই দুটোর অভাবে দুধকে কিন্তু ব্যালেন্স ডায়েট বলে না, ঠিক আছে। আচ্ছা, রাখবে দুধ এটা কিন্তু একটি ইমালশন, ঠিক আছে, এটি একটা কি ইমালশন, একটা কলয়েডীয় দ্রবণ, এটাকে কি বলা হয়, ইমালশন বলা হয় দুধকে। ঠিক আছে, দেখো ভিটামিন থেকে প্রচুর প্রশ্ন আসে, আমি তোমাদের বলেছি বারবার ভিটামিনটা একটু ভালো করে দেখে নেবে, আমি পড়াবো তোমাদের। এরপরে কি কোশ্চেন আছে দেখো, নিম্নলিখিত, আচ্ছা লিখিত হতো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে অনুপস্থিত গ্যাসটির নাম কি, নোবেল গ্যাসটির নাম কি, নোবেল গ্যাস মনে রাখবে সেটা হচ্ছে রেডন, ঠিক আছে। রেডন কিন্তু একটা তেজস্ক্রিয় গ্যাস, ঠিক আছে, তেজস্ক্রিয় নোবেল গ্যাস, এটা কিন্তু বায়ুর মধ্যে অনুপস্থিত থাকে। তোমাদের আমি বলে দিই, তোমাদের আমি কিন্তু আলাদা করে পিরিয়ডিক টেবিল পড়াবো, সেই পিরিয়ডিক টেবিলে দেখবে 18 নাম্বার শ্রেণীতে, ঠিক আছে, 18 নম্বর শ্রেণী বা এটাকে জিরো গ্রুপ বলা হয়, কারণ এদের হচ্ছে যোজ্যতা জিরো, ঠিক আছে। এই জিরো গ্রুপের দেখো পরে যে পরপর মৌলগুলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, হ্যাঁ রেডন, এরকম করে পরপর যে সবগুলি আছে। তো এর মধ্যে দেখো প্রথম যে গ্যাসটা আছে এইটাকে আমরা জানি যে গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। আমি বলেছিলাম যে আগের দিনে তোমার দেখবে সায়েন্সে একটা ক্লাস নিলাম, সেখানে কিন্তু আমি বলেছি যে সব থেকে হালকা গ্যাস কি, তখন কিন্তু হাইড্রোজেন, বাট হাইড্রোজেন কিন্তু গ্যাস বেলুনে ব্যবহার করা হয় না, কারণ সেটা দাহ্য গ্যাস। হিলিয়াম গ্যাসটা কিন্তু মনে রাখবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই আর্গন, আর্গন মনে রাখবে মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে সব থেকে বেশি নোবেল, যতগুলি নোবেল গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি কোন গ্যাস আছে, মনে রাখবে আর্গন, আর্গন, ঠিক আছে। এবং মনে রাখবে জেনন, একে কিন্তু স্ট্রেঞ্জ গ্যাস বলা হয়। প্রশ্ন আসে যে স্ট্রেঞ্জ গ্যাস কাকে বলা হয়, কাকে বলা হয়, জেননকে বলা হয়। বুঝা গেল? তাহলে এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এগুলা একটু ভালো করে দেখে নিবে। আমি তোমাদের পিরিয়ডিক টেবিল আলাদা করে পড়াবো, তখন কিন্তু ডিটেলে সবকিছু আমি তোমাদের বলবো, ঠিক আছে। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? তাহলে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়, মনে রাখবে কাকে বলা হয়, বিক্রম সারাভাইকে বলা হয়। কোশ্চেন পড়ে যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে, মনে রাখবে তিরুবনন্তপুরম, কেরালের তিরুবনন্তপুরমে আছে। আচ্ছা, মনে রাখবে এই বিক্রম সারাভাই ইনি কিন্তু ইসরো তৈরির পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এবং মনে রাখবে পরীক্ষায় আসে যে ইসরোর প্রথম চেয়ারম্যানের নাম কি, তখন কিন্তু উত্তর কি হবে, যে বিক্রম সারাভাই ইসরোর প্রথম চেয়ারম্যান। এবং ইসরোটা তোমরা জানো যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার। এবং প্রশ্ন হয় ইসরো, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওকে। আচ্ছা, তো মনে রাখবে এই যে ইসরো, ইসরো কত সালে তৈরি হয়েছিল, এটা এক্সামে আসে 1969 সালে, এটা কিন্তু ইসরো তৈরি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইসরো কত সালে তৈরি হয়েছিল, 1969 সালে। পরের কোশ্চেন কি আছে দেখো, আচ্ছা আরেকটা তোমার আমি বলে দিই, এই রাকেশ শর্মা, রাকেশ শর্মা হচ্ছে প্রথম ভারতীয় যে মহাকাশের মধ্যে গিয়েছিল, ঠিক আছে। আর তোমরা আমাকে জানাবে যে মহাকাশের মধ্যে প্রথম কোন প্রাণী গিয়েছিল, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে না, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে, তাহলে আকাশের রং সে কি কেমন দেখবে, মনে রাখবে কালো দেখবে সে।
ঠিক আছে, তাহলে আকাশের রং একজন মহাকাশচারী কিরকম দেখবে? কালো। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে মহাকাশচারীরা ক্লোরেল্লা নিয়ে কিন্তু মহাকাশে যায়। প্রশ্ন হয় যে কোন অ্যালগি নিয়ে যায়? মনে রাখবে ক্লোরেল্লা। ক্লোরেল্লা এটা কিন্তু অক্সিজেনের যোগান দেয়। হ্যাঁ, এটা অক্সিজেনের যোগান দেয়, এই ক্লোরেল্লা নিয়ে কিন্তু যায়। ঠিক আছে, এর পরের কোশ্চেন কি আছে দেখো, যে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, আলোর প্রতিসরণের জন্য কিন্তু এমনটা ঘটে। এবারে প্রতিসরণ থেকে কয়েকটা এক্সাম্পল তোমাদের জানতে হবে যেটা এক্সামে আসে। দেখবে জলের মাছ কিন্তু জলের অনেক নিচে থাকে, বাট আমরা যখন দেখি মনে হয় যেন জলের অনেক উপরে উঠে আছে। তাই তো আমরা যখন ধরতে যাই দেখবে ধরতে পারবো না, কারণ অ্যাকচুয়াল সেটা জলের অনেক নিচে আছে, বাট জলের এটা আলোর প্রতিসরণের জন্য তাকে মনে হচ্ছে যেন অনেক উপরে উঠে এসেছে। দেখবে তোমার হাতকে যদি তুমি জলের মধ্যে প্রবেশ করাও, দেখবে হাতের কিছুটা অংশ মনে হচ্ছে যেন হাতটা ভেঙে গেছে তোমার। ঠিক আছে, অ্যাকচুয়াল ভাঙেনি, বাঁকা দেখাচ্ছে। কেন বাঁকা দেখাচ্ছে? ওই আলোর প্রতিসরণের জন্য। লাঠিকে প্রবেশ করাবে, লাঠিটা দেখবে মনে হচ্ছে যেন বাঁকা লাগছে। ঠিক আছে, তাহলে এইগুলা সব কিন্তু আলোর প্রতিসরণের জন্যই ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কি কি জানতে হবে? মনে রাখবে এন্ডোস্কোপি এবং হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার, এই দুটোর কার্যনীতি এই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু এটা ঘটে। ঠিক আছে, মানে এর কার্যনীতিটা ডিপেন্ড করছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর। হ্যাঁ, আচ্ছা আরেকটা মনে রাখবে যে মরুভূমির মরীচিকা, ঠিক আছে, সেটাও কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মরুভূমির মরীচিকা। ঠিক আছে, এইগুলা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবং মনে রাখবে আরেকটা প্রশ্ন পড়ে যে হিরে চকচক করে কেন? তাহলে সেটাও কিন্তু প্রশ্ন আসে, সেটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেন কি আছে দেখো, লিউকোমিয়া কখন হয়? লিউকোপিনিয়া, সরি লিউকোপিনিয়া। আচ্ছা লিউকোপিনিয়া যখনই এসে যাচ্ছে না, তখন মনে রাখবে কোন একটা জিনিস কমে গেছে। কি কমে গেছে? মনে রাখবে ডাব্লিউবিসি এর সংখ্যা যদি কমে যায় তখন তাকে মনে রাখবে কি রোগটা হয়? লিউকোপিনিয়া হয়। তাহলে ডাব্লিউবিসি এর সংখ্যা বেড়ে গেলে কি হবে? মনে রাখবে লিউকোমিয়া রোগটা হবে। কি রোগ হবে? লিউকোমিয়া। লট লিউকোমিয়া লিখে দিচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, লিউকোমিয়া এই ডিজিজটা, এই রোগটা কেন হয়? ঠিক আছে, এই রোগটা কিন্তু যদি ডাব্লিউবিসি এর সংখ্যা বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা যদি আরবিসির সংখ্যা কমে যায় তখন কি হবে? এটা খুব পরীক্ষায় আসে, মনে রাখবে অ্যানিমিয়া রোগ হবে। ঠিক আছে, যদি আরবিসির সংখ্যা কমে যায় কি রোগ হবে? অ্যানিমিয়া। এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি আরবিসির সংখ্যা বেড়ে যায় তখন কি রোগ হবে, তোমরা আমাকে এটা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই কোশ্চেন গুলাই ছিল, প্রত্যেকে করবে। এবং মনে রাখবে তোমাদের কিন্তু আমি দায়িত্ব নিয়ে কিন্তু তোমাদের একদম সায়েন্সের যে কোশ্চেন গুলি পড়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রত্যেকটাই আমি করানোর চেষ্টা করব। মনে রাখবে আমার ক্লাসে কটা কোশ্চেন দেখবে না, কোশ্চেন দেখবে যে এই কোশ্চেনের সঙ্গে কত সারাউন্ডিং কোশ্চেন আলোচনা হচ্ছে, সেগুলাই কিন্তু পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে। সুতরাং ভালো করে দেখবে এবং অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে এই এসপেক্টটা আমি করব। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।